বিসমিল্লাহির রহমানির রহিম। সোসাইটি কিভাবে করব আমি সেই ব্যাপারে আজ বিস্তারিত আলোচনা করব। সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট মূলত একই জিনিস। সোসাইটি হলো সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে করা হয়, আর ফাউন্ডেশন হলো মূলত কোনো মৃত ব্যক্তির নামেই এটা স্মৃতিচারণ হিসাবে করা হয়ে থাকে। ওই ক্ষেত্রে পরিবারের সদস্যদের প্রাধান্য বেশি দেওয়া হয়। আর ট্রাস্ট হলো স্কুল কলেজ বা মাদ্রাসা পরিচালনার জন্য এটি করা হয়ে থাকে। সোসাইটি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন মূলত একই জিনিস, একই অ্যাক্টে হয়ে থাকে, সোসাইটি অ্যাক্টে। আর এখানে ট্রাস্ট একটু ব্যতিক্রম আছে, যেমন ট্রাস্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে জয়েন্ট স্টক থেকে নামের ছাড়পত্র নিতে হয়। তারপর ওই ছাড়পত্র দেখিয়ে ট্রাস্টের নামে একটা জমি রেজিস্ট্রেশন করে দিতে হয়। সেই জমির ডিড বা দলিল দিয়ে তারপর জয়েন্ট স্টক থেকে ট্রাস্টের অনুমোদন নিতে হয়। আর সোসাইটি অথবা ফাউন্ডেশন এই দুটার যে কোনোটাই করতে যান, ওখানে কোনো জমি রেজিস্ট্রি বা কিছু করতে হয় না, সেটা সরাসরি করা যায়। তো নিয়মটা হলো, সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশন আপনি যেটাই করেন, সর্বনিম্ন 7 জন মেম্বার দরকার হয়। যেমন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার এবং সাধারণ মেম্বার, এই মিলে মোট 7 জন সর্বনিম্ন, এবং সর্বোচ্চ আপনি 50 জন পর্যন্ত রাখতে পারেন। সেটা কিভাবে করবেন? প্রথমে জয়েন্ট স্টক থেকে নামের প্রস্তাবনা দিয়ে দরখাস্ত করবেন অনলাইনে। তারপর 1150 টাকা ফি নামের ছাড়পত্রের জন্য। এই 1150 টাকা ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি নামের ছাড়পত্রটি পেয়ে যাবেন। যদি সেই নাম বা সেই নাম অথবা তার কাছাকাছি কোনো নাম না থেকে থাকে, তাহলে নামের ছাড়পত্র আপনি পেয়ে যাবেন। ছাড়পত্র পাওয়ার পর সর্বনিম্ন 7 জন মেম্বার দিয়ে আপনি একটি এক্সিকিউটিভ কমিটি গঠন করবেন এবং রুলস রেগুলেশন তৈরি করবেন। তারপর সেটা আপনি 7 জন মেম্বারের ছবি, বায়োডাটা, নাম, ঠিকানা, সম্পূর্ণ তথ্য ভিতরে সন্নিবেশন করতে হবে। তারপর জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে চূড়ান্ত আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে অনলাইনে সাবমিট করতে হবে সম্পূর্ণ প্রপোজাল। গভর্নমেন্টের ফি প্রায় 15,000 টাকার কাছাকাছি। সেই ফি জমা দিতে হবে ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংকে। তারপর জয়েন্ট স্টকে একজন নির্দিষ্ট অফিসারের কাছে, ডিলিং অফিসারের কাছে ফাইলটি যাবে। তারপর সেই ডিলিং অফিসার ফাইলটি পর্যালোচনা করবেন, উনি পরীক্ষা নিরীক্ষা করবেন পুঙ্খানুপুঙ্খ রূপে। পরীক্ষা করার পর তিনি NSI এর বরাবরে, আমরা যাদেরকে গোয়েন্দা সংস্থা বলি, তাদের বরাবরে একটা চিঠি ইস্যু করবেন। ওই যে 7 জন মেম্বারের ইনফরমেশন আপনি দিলেন, যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ট্রেজারার এবং সাধারণ মেম্বার হইল যে 7 জন, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, যে তাদের সাথে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে কিনা, বা তারা মাদক ব্যবসায়ী কিনা, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিনা, এসব বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য NSI বা গোয়েন্দা সংস্থার কাছে একটি চিঠি প্রেরণ করবেন। তো সেই চিঠিটি গোয়েন্দা সংস্থার কাছে দেওয়ার পর গোয়েন্দা সংস্থার লোকজনরা আপনাদের দেওয়া অফিসে যাবে এবং সেখানে গিয়ে ওই মেম্বারদের বিষয়ে তারা খোঁজ খবর নেবে। খোঁজ খবর নেওয়ার পর তারা জয়েন্ট স্টকে একটি রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টে ওনারা লিখবেন যে হ্যাঁ, এই মেম্বারদের বিষয়ে আমরা নেতিবাচক তথ্য পেয়েছি। অথবা যদি কোনো নেতিবাচক তথ্য না পায়, তারা লিখবে না, আমরা কোনো ধরনের নেতিবাচক তথ্য পাইনি মেম্বারদের বিষয়ে। এরকম একটা রিপোর্ট দেয় জয়েন্ট স্টকে। এই রিপোর্টটা আসার পর তারপরে চূড়ান্ত অনুমোদন দেয় জয়েন্ট স্টক কর্তৃপক্ষ। মেমোরেন্ডামের অনুমোদন দেওয়া হবে, যেটা রুলস রেগুলেশন লেখা আছে সব কিছু, এবং একটি সার্টিফিকেট দেওয়া হবে। তখনই আপনি সোসাইটি, ট্রাস্ট বা ফাউন্ডেশনের কর্মকাণ্ড পুরোপুরিভাবে চালাতে পারেন।
এটি একটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। এটিও বিদেশি দাতা সংস্থার কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে এবং তারাও ডোনেশন পেয়ে থাকে বিদেশ থেকে। তারপর আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।